মেনলি এটা দেখানো হবে অনলাইনে, বিষয়টাকে উন্নয়ন রাজনৈতিক এসব ব্যাপারে আপনার রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড স্টার্ট করতে কবে শুরু করেছি রাজনীতি সেটা কোনো ডেট মেনশন করে শুরু করিনি। আজকের থেকে আমি রাজনীতি করব। আমাদের পরিবার একটুখানি আমি এটা ক্যামেরাটা অন করে গেছি ব্যারাকপুর পুরসভার পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয়ের কাছে। ওনার কাছে আমরা জেনে নেব ওনার রাজনৈতিক জীবনের কিছু মূল্যবান কথা। তো আপনার শুরুটা কিভাবে রাজনীতি জীবনের? শুরুটা কিভাবে জানি না, তবে আমাদের পরিবার দীর্ঘদিন মানে ডানপন্থী কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত। আমার পরিবারের সেভাবেই শুরু হয়েছে। তবে 2005 সালে প্রথম আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, পৌরসভা নির্বাচন, এবং সেখানে মানে আমাদের তখন বামপন্থী লোকেরা আমাদেরকে ভোট করতে দেয়নি, সে ব্যাপকভাবে পরাজিত হয়েছে, প্রায় 2500 ভোটে পরাজিত হয়েছে। আবার ঠিক 2010 সালে ওই একই ওয়ার্ডে দাঁড়িয়ে ওখান থেকে প্রায় 400 ভোটে আমি নিজে জিতেছি, ওই একই ওয়ার্ডে। এবং 2015 সালে 10 সাল থেকে আমি ওখান থেকে নির্বাচিত হয়ে 10 সালে আমি চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পাই এবং দায়িত্ব পালন করি। ঠিক 2015 সালে আমার যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড মহিলা এবং সিডিউল কাস্ট মহিলা ওয়ার্ড হয়ে যাওয়াতে আমি অন্য ওয়ার্ডে আমাকে দাঁড়াতে হয়েছে। দল সেখানে আমাকে টিকিট দিয়েছে, সেখানে আমি প্রায় 2000 ভোটে জিতেছি। জিতে পুনরায় আবার আমি চেয়ারম্যান নির্বাচিত দল করেছি, সেই কাজটা করছি। আর তৃণমূল দলটা আমার 1998 সালে 1 জানুয়ারি যখন মমতা ব্যানার্জি প্রথম দল করে তখন থেকে এই দলটার সাথে যুক্ত আছে, এবং 2003 সাল থেকে আমি এই ব্যারাকপুরের যুব সভাপতি হিসাবে আছি, এখনও আছি। না, আপনি সেই রকম মানে দায়িত্ববান এবং একনিষ্ঠ রাজনীতিবিদ বলেই আপনাকে জনসাধারণ ভোট দিয়ে চেয়ারম্যান পদে উন্নীত করেছেন। হ্যাঁ, তো এর এই যে উন্নয়ন হচ্ছে চারিদিকে, তো সেখানে আপনার ভূমিকা কী কী আছে? শুনুন, যে কোনো জায়গা বিশেষ করে পৌর অঞ্চলে তার যত উন্নয়ন পৌর অঞ্চলে পৌর প্রধানের দায়িত্বেই ম্যাক্সিমাম। সেখানে ব্যারাকপুরে অনেক কিছু ছিল না, ব্যারাকপুরের লোক অনেক কিছু পেয়েছে। আশা করি যে আরও যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে আরও অনেক কিছু পাবে। মানে উন্নয়নের এখানে কোনো রকম থমকে গেছে বা কোনো কারণে কাজ সবসময় লাগাতার হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের ঠিকঠাকভাবে কাজ চলছে। রাস্তাঘাট বা জলের কোনো রাস্তাঘাট, জল, লাইট, যেগুলি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সবটাই মানুষের কোনো সমস্যা বড় কিছু নেই। আচ্ছা, পিডব্লিউডির যে মানে রাস্তার ইয়েগুলো, তো সেইগুলো কি মনে হচ্ছে যে আপনার এখনো ঠিকভাবে হচ্ছে না? বা পিডব্লিউডি রাস্তা পিডব্লিউডি করে, আমরা অবশ্যই তার সুপারভিশন এবং তার যে করতে হবে, তার যে এইখানটা ইমিডিয়েট করতে হবে। আমরা এসডিও লেভেল, ডিএম লেভেল, প্রশাসনিক অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে যে এটা ইমিডিয়েট করা দরকার, সেটাও আমাদের দায়িত্বেই থাকে। আর কারণ সাধারণ মানুষ যারা, তাদের যে অসুবিধাটুকু, যে ধরনের অসুবিধাটুকু, সে সব রকম অসুবিধা নিয়েই আমাদের কাছে আসে। আচ্ছা, তো সেই জায়গাটা আপনি মানে মেনলি মানে সমস্যা থাকে, সমস্যাগুলো মিটিয়ে দেন। সেটা অবশ্যই, সেটা নিশ্চয়ই আপনি প্রায় আমার মনে হয় এখানে 4-4.5 ঘন্টা বসে আছে, সেটা চোখের সামনেই দেখতে পেলে কত ধরনের সমস্যা। হ্যাঁ, সমস্যা বেশি আপনার ওয়ার্ডে, কিন্তু আমি বলছি যে মেন রোডের যে প্রবলেমগুলো থাকে
সেইগুলোর ক্ষেত্রে পিডব্লিউডি মেইন রোডের আমাদের এখানে কোনো বড় সেরকম সমস্যা নেই। কিছু নেই, যেটা মহেশতলা এলাকায় প্রচণ্ড পরিমাণে যেটা রয়েছে। না না, আমার এখানে সেই পিডব্লিউডি সেইটা নেই। এলাকা সেগুলি আমরা তদারকি করে পিডব্লিউডির জায়গায় তদারকি করে অবশ্যই সেই কাজগুলো করি। হ্যাঁ, আর যে সমাজ সেবামূলক যে কাজগুলো ওগুলো ঠিকঠাকভাবে হচ্ছে যেমন দেখুন, একটা জিনিস হচ্ছে মমতা ব্যানার্জি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলি দিয়েছেন, হ্যাঁ, মানে 29টি প্রকল্প উনি ঘোষণা করেছে। এখন অব্দি 29টি প্রকল্প সবটাই সব ধরনের মানুষের জন্য করেছে। আজকে কন্যাশ্রীর জন্য শুধু মেয়েদের জন্য করেছে, সবুজ সাথী মেয়ে ছেলে সবার জন্য এবং বড়লোক গরিব সবার জন্য সবুজ সাথী। আবার এদিকে গরিব মানুষ মরে গেলে সভাপতি সহযোগিতা করছে। আবার এখানে হাউস পার, যাদের হাউস পার শেল্টারলেসে তাদের কাজ হচ্ছে, যারা একদম ফুটপাতে পড়ে থাকে কিছু নেই তাদের শেল্টারলেস। এদিকে যাদের ঘরের চাল নেই হাউস পার হলের কাজ হচ্ছে। হ্যাঁ, এই মমতা ব্যানার্জির যে কর্মকাণ্ড বিভিন্ন দিকে, এটা অবশ্যই তার উপকারিতা শুধু গরিব পাচ্ছে, বড়লোক পাচ্ছে না, শুধু সিভিল কাস্ট পাচ্ছে, জেনারেল কাস্ট পাচ্ছে, সবাই পাচ্ছে। খাদ্য সাথী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, সমবেত থেকে শুরু করে, তারপরে রূপশ্রী থেকে শুরু করে, শিশু সাথী প্রকল্প। তবে এখনও বোধহয় এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এখনও অনেক প্রকল্প সম্বন্ধে মানুষ জানে। এত প্রকল্প, এত কিছু দেওয়া আছে। হ্যাঁ, আজকে দেখুন না, স্বাস্থ্য ব্যবস্থা এটা সারা ভারতবর্ষে, পৃথিবীর বুকে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা ব্যাপক পরিবর্তন চিন্তাধারা, সেটা এর আগে কোনোদিন সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই ভাবনাটা। কন্যাশ্রী প্রকল্প আজকে শুধু আপনাদের সকলেরই জানা আছে, শুধু আমাদের রাজ্যের মধ্যে নেই, এটা ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে একটা সম্মানিত হয়েছে, যেটা যে ভাবনাটা কোনোদিন কেউ প্রথম ভাবনাটা আনতে পারে। তো মানে আপনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছেন, কি মমতা ব্যানার্জিকে দেখেই এসেছেন? মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিলেন এবং সবাই তো আসেনি। দেখা দেখি কোনো কথা না, না, মমতা ব্যানার্জিকে দেখে মানে ওনার লড়াকু যে ব্যক্তিত্বটাকে দেখে। হচ্ছে মমতা ব্যানার্জিও কংগ্রেস করতেন এবং উনি তখনও আমাদের নেত্রী ছিলেন যখন কংগ্রেস, ওনাকে নেত্রী বলে মানতাম। এখন আমাদের মানে উনি ভাবেন এটাই মূল কংগ্রেস, তো সেটাই আপনারাও সেটাই ভেবেই এসেছেন, তাই তো? তৃণমূল কংগ্রেস দলটা তার উঠে যাবে। কংগ্রেস দল একটা সর্বভারতীয় দল, কংগ্রেসের মতন আছে, কিন্তু ওনার অ্যাক্টিভিটি যেটা উনি মুখ্যমন্ত্রী বা উনি তৃণমূল কংগ্রেস করার পর সাধারণ মানুষের জন্য যে ওনার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিসের ধারের কাছে কোনো পার্টি আসতে পারছে না। এখন সব পার্টি যারা পশ্চিমবঙ্গে আছে, সব পার্টি দ্বিতীয় হবে সেটা নিয়ে প্রথম স্থান নিয়ে কেউ টানাটানি করছেন না এবং করার মতন ক্ষমতাও নেই। সে সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন। না, একটা সময় প্রতিপক্ষ যেটা সিপিএম কংগ্রেস ছিল, এখন বিজেপি এসছে, তো এইটাকে আপনারা মোকাবিলা করবেন কীভাবে? বিজেপির ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মানুষকে সচক্ষে দেখা, একটা মানুষকে ছবি দেখা। আমরা বিজেপির ছবিটা দেখছি, সচক্ষে কিছু দেখছি না, টিভির মুখে দেখছি বিজেপি, কিন্তু এখানে যখন আমি ঘুরছি, আমি রাজনীতি করছি, বিজেপির কিছু পাচ্ছি না। এই যে একটা মানুষের ছবি দেখা আর একটা মানুষকে সামনের মানুষটাকে দেখা, দুটো ফারাক। সেই জন্য বিজেপির ছবিটুকু দেখছি, মানুষটুকু দেখছি। সেই জন্য আমরা কিছু ভাবছি না যে বিজেপি, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি একটা বড় ফ্যাক্টর, বরং আমরা মনে করছি যে 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, বিজেপি এখানে দুটো সিট পেয়েছিল পশ্চিমবঙ্গে, একটা দার্জিলিং, একটা আসানসোল, সেই দুটো সিটও এবার পাচ্ছে না, এটুকু নিশ্চিত। আপনি মানে কত আসরে জিতবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস? এই মুহূর্তে 42টি আসনে জিতবে, 100% শিওর আছে, এখানে কোনো আচ্ছা।
কারণ এখানে সিপিএম একটা বিরোধী দল ছিল, এই সিটটা সিপিএম পেতে পারে এরকম ভাবনার মধ্যে ছিল, সিপিএমের সেই অবস্থাটা। এখানে বিজেপিকে বিরোধী দল, প্রথম বিরোধী দল হিসাবে আমরা ভাবছি না, আমাদের নেত্রীও ভাবে না এবং আমরাও মনে করি আমরা ভাবছি না। আচ্ছা, হ্যাঁ, কংগ্রেস তো তথই বচ অবস্থা, সেই জন্য আমি মনে করি না যে এখানে তৃণমূলের বিকল্প এই মুহূর্তে কিছু আছে মানুষের কাছে। তো এবার একটু ব্যক্তিগত জীবন সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছি। ধরুন এই রাজনীতির পিছনেই মানে এটা অবশ্যই খুব বড় সমাজসেবামূলক কাজ করছেন, রাজনীতির সঙ্গে জড়িয়ে এটা। তো এইটার পিছনেই কি সবসময় সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দেন না, পরিবারের পিছনে টাইম দেন কি কিছু? শুনুন, পরিবার ছাড়া তো মানুষ থাকতে পারে না। পারে না, পরিবার, হ্যাঁ, হ্যাঁ। কারো মা বাবা আছে, কারো বউ বাচ্চা আছে, অবশ্যই। পরিবার ছাড়া পরিবারের পিছনে অবশ্যই, কারণ সারাদিন যেখানেই থাকে রাত্রে গিয়ে সেই পরিবারের সাথেই থাকতে হবে, খেতে হবে, শুতে হবে। সেই জন্যে ছুটির দিনগুলো এবং বা এই সামনে পুজো আসছে, পুজোর সময় অকেশনে সেটা অরিজিনালি বলুন আর সেই নাটকে বলুন, পরিবারের সাথে অবশ্যই সেই সময়টা বা সে থাকে। দিতে হয়। হ্যাঁ, পুজোর সময় বাইরে কোথাও যায় না, হ্যাঁ। নিজে একটা পুজো করি নিজের বাড়িতে? সভাপতি হিসেবে ও না, আমার সভা। পাড়ার এলাকা। আচ্ছা। এবং সেই যথেষ্ট পুজোটার সুনাম আছে এবং প্রত্যেকবারই বহু লোকের সমাগম পুজোর কাজে সেখানেই থাকে। বিশেষ করে চতুর্থ পঞ্চমী এই দুটো দিন আমাদের ওই উদ্বোধন করতে করতে সময় সময় কেটে চলে। যায়, বাকি সময়টা এলাকাতেই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you. আপনি এইভাবেই জনসাধারণের পাশে থাকুন, আমাদের পত্রিকার পাশে থাকুন এবং জীবনে অনেক সাফল্য লাভ করুন, এগিয়ে যান। Thank you. আমাদের ক্যামেরায় বন্ধুদের সঙ্গে আমি জয়ন্তী দে, নমস্কার।